জনগণ যদি চাইতো তাহলে ওই পিছনের দরজা দিয়ে শেখ হাসিনাকে পালাইতে হইতো না। পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওই পারে বসে আছে, সে ওইখানে বসে ষড়যন্ত্র করতেছে। পিআর সিস্টেম যারা চায় তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। দেশের একটা মানে আছে 70% লোকই পিআর পদ্ধতি চাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে কথা বলার চেষ্টা করি আপনাদের মনের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর নিয়েই, এবং জানার চেষ্টা করি যারা অতিথি ছিলেন তাদের কাছ থেকে কোন পথে যাচ্ছে দেশ, দেশের রাজনীতির অবস্থা কি, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, আগামী নির্বাচনেরই বা খবর কি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কি বিভাজন তৈরি হবে নাকি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, এ সকল বিষয়ে প্রশ্ন করি আমরা। আপনারা যা জানতে চান সেই বিষয়গুলো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি চায় জনগণ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ এবং স্বাগত এবং সকলকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে সহসাই এসে স্টুডিওতে যোগ দিবেন বা যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ঢাকা মহানগরীর ডেপুটি মেয়র আব্দুস সালাম। আমরা তার অপেক্ষায় রয়েছি। আমরা কথা বলবো এখন অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল আপনার সাথেই। আমরা প্রথমে একটু জেনে নিই, আপনি দেখেছেন যে কি চায় জনগণ। আসলে জনগণ কি চায় সেই প্রশ্ন আমরা যেরকম করতে চাই, আপনারা যারা রাজনৈতিক দল করেন, আপনার তার আগে একটু আপনার সম্পর্কে জানি যে আপনার রাজনৈতিক বয়স আসলে কতদিন? তত কমই না, একেবারে ছাত্র জীবন থেকেই তো মানে ছাত্র আন্দোলন এবং এখন পর্যন্ত অব্যাহতভাবে আন্দোলনে আছি। 1976 সালে আমি এসএসসি পরীক্ষার আগে থেকেই ছাত্র আন্দোলনে যোগদান করছি। তার মানে রাজনৈতিক হাতে খড়ি একদম স্কুল থেকে? স্কুল থেকে। তো সে সময় থেকেই বাংলাদেশের মানুষকে তো স্বপ্ন দেখাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। সেই স্বপ্নটা কি আপনাদের মতো করেই দেখাচ্ছেন? মানে আপনারা কি চান বা জামাত কি চায় সে বিষয়টি কি জনগণ তো এখন মেনে এরকমই নেয় যে বিএনপি কি চায়, জামাত কি চায়, এনসিপি কি চায়? আপনারা কি সেটা ভাবেন যে আসলে জনগণ কি চায়? হ্যাঁ, অবশ্যই। আমিও বিশ্বাস করতে চাই যে দেশের সকল রাজনৈতিক কর্মী বা নেতা, সকল নেতারা কর্মী বটে, আমি নিজেকে কর্মী মনে করি। এখানে সবারই কথা হচ্ছে যে মানুষের জন্য কল্যাণকর কাজটি করা। এবং আপনি আগেই জিজ্ঞেস করছেন কতদিন পর্যন্ত আপনি আছেন, সেই ছাত্র জীবন থেকেই কল্যাণের দিকটাই চিন্তা করে আসছি আর কি। এবং কিসে মানুষের কল্যাণ হয়, কোন দিকটাতে অকল্যাণ হয়, নিজেরা সেই কল্যাণকর কাজটি করে আসছি এবং অকল্যাণকর যা কিছু আছে নিজের থেকে বর্জন করার চেষ্টা করছি এবং সকলকে নিয়ে কল্যাণের সেই রাজনীতি করার চেষ্টা করে আসছি। এবং সেই ভাবনা থেকে সমস্ত ধরনের মানে রাজনীতির মানে ময়দানে থেকে মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার, ঝুঁকি হোক, যা কিছু হোক, ত্যাগ তিতিক্ষা করার কতটুকু পেরেছি সেটার মূল্যায়ন দেশের জনগণ করবে। তবে আন্তরিকভাবে সেইটাই চেষ্টা করে আসছে। আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ যেন সেটা কবুল করেন আর কি। অ্যাডভোকেট হেলাল, বাংলাদেশের রাজনীতিতে 5 দশক পার হলো, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের। সেই জায়গা থেকে যদি আপনারা রাজনীতিবিদরা জনগণের ভাষায় বুঝতে পারতেন তাহলে বারবার 5 আগস্ট অথবা বারবার রক্ত দিতে কেন হলো? কেন বারবার এই শাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন হয়ে উঠছে? আসলেই কি বাংলাদেশের রাজনীতি যারা করেন তারা জনগণের ভাষা কি আসলেই বুঝতে পারেন? এটি জনগণ একটু বিশ্বাস করতে কিন্তু ইদানিং কষ্ট হয়। না, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এনেছেন। আমরাও এই কথাগুলো মঞ্চ থেকে বলি, কিন্তু যা সত্য সেটাই আপনি প্রশ্নের মাধ্যমে এনেছেন। সেটা হচ্ছে যে অনেক রক্তের বিনিময়ে 1971 সালে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি একটা প্রত্যাশা নিয়ে। কিন্তু তার আগেও আমি বলবো যে 24 বছর আগে ব্রিটিশ বিরোধী 200 বছরের আন্দোলন বলতে পারেন, 190 বছরের আন্দোলনে সেখানে অনেক ত্যাগ তিতিক্ষা গিয়েছে। এখান থেকে শুরু করে 52, তারপরে 69, 70, 71 এবং 71-এর পরের যে প্রত্যাশা,
সেই প্রত্যাশাটা আপনি যেটা বলেছেন সেটাই ছিল জনগণের, কিন্তু সেটা পায় নাই এই জন্য। এবং তারপরে একটা বিয়োগান্তক অত্যন্ত মানে নৃশংস ঘটনা ঘটে গেছে, কেউই আমরা এটা চাই না। কিন্তু তারপরেও বিকল্প কোনো পথ না থাকায় এইরকম অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তারপরে দেশের মানুষ প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশার এক পর্যায়ে আবারও মানে দেশে রক্তাক্ত ঘটনা ঘটেছে। তারপরে দেশে সামরিক শাসন আসছে, তিনি এসে বললেন যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, অর্থাৎ জনগণের প্রত্যাশার কথাটি বলেছেন। এরপরে 90-এর গণ অভ্যুত্থানের পরে তারপরে আরো প্রত্যাশা ছিল যে হ্যাঁ জনগণের ভোটাধিকার যেন কার্যকরী হয়, সেটা হয় নাই, আবার আন্দোলনে গেছে সবাই। তো এইভাবে 24 পর্যন্ত যে জিনিসটা আছে, হয়তো লম্বা ইতিহাস বলার সময় কম, তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা কল্যাণের কথা বলে আসেন তারা কল্যাণকর যে রাজনীতি এবং তাদের কমিটমেন্ট তারা যদি রক্ষা করতে পারতেন, তাহলে জনগণ বারে বারে এই তাদের অধিকার আদায়ের জন্য রক্তক্ষয় করতে হতো না। সেখানে কি আপনি মনে করেন যে সরকারগুলো বা দলগুলো রাষ্ট্র পরিচালনা করেছে তারা জনগণের ভাষা যদি না বোঝে, সেক্ষেত্রে আপনাদেরকে যদি জনগণ বেছে নেয়, আপনারা কিভাবে নিশ্চিত করবেন যে আপনারা জনগণের ভাষা বুঝতে পারবেন? মানে দেখেন, আমরা বাংলাদেশে রাজনীতি করছি, জামাতে ইসলামী একটা প্রাচীন দল আর কি। বাংলাদেশে আগে থেকে 1941 সালে জামাত প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে 53 বছর আন্দোলন করছে এবং যতগুলো নির্বাচন হয়েছে জামাত ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। জামাত ইসলামী ক্ষমতাসীন দল ছিল না, কিন্তু ক্ষমতার একটা অংশীদার ছিল একটা সময়। জি। তো সেখান থেকে পিছনে আমরা যদি যাই, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারপরে জামাত যে আদর্শ লালন করে তার ভিতরে যে সমস্ত লোক জনগণের মাঝে তৈরি করেছে জামাত ইসলামী, সে সমস্ত জনগণ দেশের মধ্যেই আছে। আলহামদুলিল্লাহ, তারা দেশের মানুষের জন্য কাজ করে, সততার সাথে কাজ করে, যোগ্যতার সাথে কাজ করে এবং কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আর রাজনৈতিক কর্মী হিসেবে জামাত ইসলামের কর্মীরা তাদের যতটুকু ক্ষমতা পাইছে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নাই। সেখানটাই আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেমনটা বললেন, এটি তো একদিক থেকে আপনার দাবি অথবা দলের পক্ষে সাফাই, যেটি বলেন না কেন, সেখানে আপনারা বিএনপির সাথে ক্ষমতার অংশীদার ছিলেন একটা সময়, আপনাদের মন্ত্রী ছিল, আপনি বলছেন যে মন্ত্রীদের ব্যাপারে কোনো দুর্নীতি ছিল না। প্রশ্ন হচ্ছে আপনারা প্রায় 70 বর্ষের কাছাকাছি দল নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের প্রাচীন দল। সেক্ষেত্রে আপনারা যখন বা যেবার ক্ষমতার অংশীদার ছিলেন, আপনারা এত ভালো ভালো কাজ করেছেন, আপনাদের মন্ত্রীরা ভালো কাজ করেছে, পরবর্তী বছর কিন্তু যে দেখা গেল যে আপনারা সিট আরো কম পেয়েছেন। তাহলে আপনাদের রাজনীতি কি মানুষ গ্রহণ করেনি, বা নাকি আপনারা মানুষের কাছে আপনাদের কথাগুলো পৌঁছাতে পারেননি? ব্যর্থতা কোথায়? এইটা আপনি ইতিহাসের পিছনে চলে গেছেন। মন্ত্রী যখন হয়েছে তারপরে জামাত ইসলামী আর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কারণ হচ্ছে 28শে অক্টোবর থেকেই দেশের রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। আর আমাদের 2001 সাল থেকে 2006 পর্যন্ত জামাত ইসলামী জোট সরকার মন্ত্রী ছিল। দেশে বিদেশে পত্রপত্রিকায় হয়েছে, মানে এটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, তার স্টোরি করেছে যে হ্যাঁ, জামাত ইসলামীর 2 জন মন্ত্রী সৎ, যোগ্য এবং তারা যদি ভবিষ্যৎ রাজনীতিতে এই যে প্রমাণ রেখেছে, এটার একটা ফলাফল তারা পাবে। এরপর থেকেই কিন্তু তারা শুরু করেছে যে জামাতের মানে বিরুদ্ধে অপপ্রচার এবং জামাতকে কিভাবে নিধন করে দেশকে ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, অপপ্রচার। সেই অপপ্রচারের, আপনারা এত প্রাচীন দল, এটিও তো রাজনীতির অংশ, হয়তো অপরাজনীতি বলতে পারেন। তাহলে সেই অপপ্রচারের জবাব আপনারা কেন দিতে পারলেন না? আপনারা কি সেক্ষেত্রে আপনাদের সেই জায়গাটা কি দুর্বল? আপনি বলেছেন যে তৃণমূলেও আপনাদের যারা চেয়ারম্যান মেম্বার ছিল তারাও ভালো কাজ করছে, জনগণের সাথে মিশে যাচ্ছে। তাহলে মিশে গেলেও এই যে দলগুলোর ব্যাপারে বললেন যে তারা দুর্নীতি করেছে,
তারাই আবার ক্ষমতা এসছে, আপনাদেরকে মানুষ গ্রহণ কেন করছে না? আপনাদের পর্যবেক্ষণটা কি আসলে? আপনারা আপনাদের যে ইডিওলজি নিয়ে যাচ্ছেন সেটি কি আপনারা বোঝাতে ব্যর্থ হচ্ছেন, না ইডিওলজি মানুষ নিচ্ছে না, কোনটা? দেখেন, আমাদের গ্রহণ করছে না এটা আপনি একটা প্রশ্ন করলেন বটে, কিন্তু আজকে সাম্প্রতিক যে 2 দিন আগে যে একটা জরিপ বের হলো, জি, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে জরিপ চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে তো মানে বহু বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত তারা বলতে গেলে কোনো ভূমিকা রাখতে দেয় নাই। তো সেখান থেকে ফ্যাসিস্টদের ভিতর থেকে সেরা সেরা ছাত্ররা চলে এসছে এবং সেখানে তারা রাজনীতির বাইরে ভিন্ন ধরনের একটা মানে সামাজিক মানবিক বিভিন্ন দায় দায়িত্ব নিয়ে এসছে। এবং আমি নামটা বলবো না, সাম্প্রতিক একজন ইউটিউবার যিনি একটা চ্যানেলেও একসময় মডারেটর ছিলেন, তার একটা এটা মনে হয় ভাইরাল হয়ে গেছে যে শিবির তাদের বিরুদ্ধে যে পুরনো ধাঁচের যে সমস্ত বক্তব্য সেটা দিয়ে কাজ হবে না, তারা এমন ধরনের মানবিক কাজ করছে, এমন ধরনের সামাজিক কাজ করছে, সেই ন্যারেটিভ পুরনো ন্যারেটিভ দিয়ে কাজ হবে না, প্রোগ্রাম দিতে হবে। এবং সেই প্রোগ্রাম দিতে গিয়ে সে কিন্তু যে জিনিসটা তুলে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে নির্বাচনটা যদি কোনোভাবে বর্জন করা যায় তাহলে শিবিরকে, তো এটা ভালোটাকে তুলে ধরে সে একটা খারাপ সাজেশন দিল আর কি। বাংলাদেশে 2006 সালের পরে যে দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের শক্তিগুলো এখানে পিছনে কাজ করেছে, তারা কিন্তু 11 তৈরি করে এনেছে। তো জামাত তার অপপ্রচারের জবাব দেওয়ার সুযোগ কখন পেল? 28 অক্টোবরের বিচার এখন পর্যন্ত হয় নাই এবং তারা ক্ষমতায় এসেই তারা শুরু করেছেন এই যে শাহবাগীর রাজনীতির ভিত্তি তারা ওখান থেকে তৈরি করেছে। এই তো সুতরাং এখন সুযোগ পেলে জামাত ইসলামী যতটুকু পেয়েছে জামাত ইসলামী, দেশবাসী এখন বিকল্প হিসেবে চিন্তা করছে যে হ্যাঁ, বিকল্প একটি দেশের পরিবর্তন দরকার। আমি বলবো, আপনি বলতে পারেন যে জামাতের কথা তো আপনি বলবেন না, আমার কথা আমি বলবো বটে, কিন্তু দেশবাসী একটা পরিবর্তন চায়। অ্যাডভোকেট মজিবুর হোসেন, সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে অপপ্রচার বলছেন অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্রে, এটি সব দলের ব্যাপারেই থাকে। আপনাদের হয়তো আপনারা ইডিওলজিক্যাল বা ইসলামিক নাম নিয়ে রাজনীতি করেন, সেটি একটি আপনি বলতে পারেন, কিন্তু আপনাদের পর্যবেক্ষণে কি বিভিন্ন সময়ে জামাতের কেন মানুষের কাছে পৌঁছতে পারছে না, কেন ভোটের রাজনীতিতে জামাত পিছিয়ে আছে, অনেক সময় অনেকের লেখকরা লিখেছেন। আমি একটা দুইটা কোট করি, আপনাদের কি সেই বিষয়গুলো এসছে কিনা? যেমন তৃণমূলের রাজনীতিতে আপনারা যে নেতারা রাজনীতি করেন, অনেক জায়গায় দেখা যায় যে সেই তৃণমূলের নেতারা প্রার্থী হন না, আপনারা সেন্ট্রাল থেকে প্রার্থী সিলেক্ট করে দেন এবং তারা সেই জনগণের সাথে, এটি আপনি বিভিন্ন জায়গায় কোড হয়েছে সেটি বলছি, জনগণের সাথে তাদের সম্পর্কও থাকে না। সুতরাং এটি কি আপনাদের তাহলে রাজনৈতিক কর্মসূচি বা আপনাদের রাজনৈতিক বিচক্ষণতার এত বিশাল একটা প্রজ্ঞাপন দলের অভাব মনে করছেন না? এটা আমার মনে হয় একটা ভুল ব্যাখ্যা গেছে আর কি দেশে। আসলে জামাতের যে সমস্ত প্রার্থী জাতীয় সংসদ থেকে শুরু করে মেম্বার পর্যন্ত আমাদের তৃণমূল মানুষের কাছ থেকে আমাদের একটা জরিপ নেওয়া হয়, সেই সাথে সংগঠনের যারা নেতা কর্মী, নারী পুরুষ, শ্রমিক, ছাত্র ছাত্রী, তাদের কাছ থেকে দুইটা মতামতের সমন্বয় করে দেওয়া হয় এবং সেটার প্রেক্ষিতেই বাংলাদেশে এখন জামাত ইসলামী যে আসনগুলোতে প্রাথমিক পর্যায়ের ঘোষণা দিয়েছে সেটা কিন্তু ওইভাবে এসেছে, জরিপ, জনমত এবং সেই সাথে সংগঠনের নেতা কর্মী এবং সকল শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে একটা মতামত আনার চেষ্টা করা হয়েছে। ওখানে আরো বিভিন্ন সময় বিশ্লেষণ এসছে, সেটি হচ্ছে যে যেমন আপনারা আপনাদের সেন্ট্রাল তো একটা স্ট্রাকচার আছে, লোকাল স্ট্রাকচার আছে, সেখানে আপনারা নেতারা যেটি চান তৃণমূলের বিবেচনা, তৃণমূল কি চায় সেটি কতটুকু বিবেচ্য হয়, নাকি আপনারা কোনটা চান, নেতাকে বড় সেটি বিবেচনায় নেওয়া হয় কোনটা? না না, সব জায়গায় বড় নেতা হিসেবে আসে না বা নেতার চয়েস হিসেবে আসে না, একটু বহু ধাপ পার হয়ে আসে। সেটা হচ্ছে তৃণমূলের মত,
ডিস্ট্রিক্ট মানে উপজেলা, জেলা এবং সেন্টার, এটা সেন্টার পর্যন্ত আসতে গেলে ধরেন আমাদের সেন্ট্রাল বডির লাগবে, আমাদের নির্বাহী কিংবা কর্মপরিষদের। কিন্তু জেলা পর্যায়ে ধরেন একজন মেম্বারের জন্য তার সেন্টারে আসতে হবে না। জি, তো সেটা হচ্ছে ইউনিয়ন, মানে ইউপি সদস্য বলতে যেটা আমি বুঝাইছি, সেটা হচ্ছে ইউনিয়ন, উপজেলা এবং জেলা থেকে মতামত, লোকাল বিষয়গুলো লোকাল বিষয় তাদেরকে নেওয়া, সেটি দেখে থাকেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্য অন্য দলে যে যখন আমরা দেখি যে বিভিন্ন সেক্টর থেকে প্রার্থী দেওয়া হয় বিভিন্ন সেক্টরের, আপনাদের ক্ষেত্রে কে সাংগঠনিকভাবে আপনাদের বিভিন্ন পদ পদবিতে আছে সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি। এবারও কি সেই বিবেচনায় নেওয়া হবে, না রাজনৈতিক পদ পদবি না থাকলেও বাহির থেকেও আপনারা এবার দিবেন? আমরা দুই একটা জায়গায় দেখেছি যে বিভিন্ন ওয়াজিরিন বিভিন্ন সেক্টরে আছে, তাদেরকেও আপনাদের প্রার্থীর তালিকায় দেখেছি। এবার কি পলিসিটা একটু চেঞ্জ করেছেন? ওয়াজিনটা কি তারা দেশের নেতৃত্ব দিতে পারবে না? এর আগে তো আপনারা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসেন না? সে তো আপনাদের নায়েবে আমির ছিলেন। হ্যাঁ, তিনি তো দেশ বিখ্যাত একজন তাফসিরকারক ছিলেন এবং বহু মানে বছর তিনি দেশের মানুষকে ওয়াজ নাসিহত করে আসছেন। তো তিনি দেশের মানুষের কল্যাণ কাজ, ওই যে পিরোজপুরে আপনি গিয়ে দেখেন যে একেবারে গ্রাসরুট লেভেলের নারী পুরুষ এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে সাইদি সাহেবের ব্যাপারে তিনি মানে একেবারে তাদের প্রাণের নেতা। এটা আমি বলি না, আমি যতদূর জানি আপনার বাড়ি বরিশালের ওইদিকে। আমার বরিশালেই আমার। জি, আপনি একটু খোঁজ নিয়ে, আপনি বরিশালের লোক, আমি বরিশালের লোক, এটি দর্শকরা জানে যে আপনার বাড়ি বরিশালে। জি না, সেজন্যে আপনি ওখানের খোঁজ খবর আপনার আছে। তো আমরা আশা করছি এখনো ওনার সেই যে ইমেজ, সেটার ফলাফল এখনো আবার আমরা যাদেরকে দিয়েছি তারা পাবে ইনশাল্লাহ। আর দেশের বিভিন্ন জায়গায় যারা আসছে তারা ওয়াইজিন ছাড়াও এখন আমাদের বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ, তারপরে আপনার সচিব, উপসচিব, এই সমস্ত লেভেল লোকজন ইনশাল্লাহ দেশবাসী দেখবে এবং আরও বিভিন্ন লেভেলের আপনারা দেখবেন। যখন এটা কিছুটা ডিক্লেয়ার যেটা হয়েছে আপনার কাছে থাকলে সেখানে আপনি দেখতে পারেন। আর দেশবাসী যখন ফাইনাল হবে তখন দেখবে যে ইনশাল্লাহ জামাত ইসলামী জনগণের প্রতিনিধিত্ব হয় এবং তাদের কাছের মানুষ দেশের জন্য, রাজনীতির জন্য, আগামী দেশ পরিচালনার জন্য উপযুক্ত নেতৃত্ব ইনশাআল্লাহ জামাত ইসলামীর সামনে নিয়ে আসবে এবং আসছে। উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আমরা সালাম ভাই আপনার কাছে চলে যাই। আলোচনার বিষয় শুনছিলেন কি চায় জনগণ অথবা জনগণ কি চায়। আপনারা সবাই সবসময় বলে থাকেন যে জনগণের কথা আপনারা বলেন, জনগণের পালস বুঝে চলেন। বিষয়টা কি আসলে তাই, নাকি জনগণকে আপনাদের পালস বুঝে চলতে হয় সেটি একটু জানতে চাই। যদিও আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুব সমাবেশে বলেছেন বিএনপির প্রত্যেক লোককে যে জনগণের পালস বুঝে আগানোর জন্য, তিনিও এটি পরামর্শ দিয়েছেন। কেন রাজনৈতিক দলগুলো কি তাহলে জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়? আপনাকে ধন্যবাদ। আমার দেরিতে আসার জন্য দুঃখিত, পাশাপাশি ট্রাফিক জ্যাম, কিছু করার নাই। আমার ভাইকেও ধন্যবাদ জানাই, যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। এটা তো চিরন্তন সত্য কথা, কারণ রাজনীতিটা তো জনগণের জন্য। জনগণের পালসি যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি হারিয়ে যাবেন। জনগণ কি চায় সেটা যদি আমি বুঝতে না পারি, সেই অনুযায়ী যদি আমি চলতে না পারি, প্লাস পাশাপাশি আবার জনগণকেও যদি আমি মোল্ড করতে না পারি, তাহলে তো স্বাভাবিকভাবে আমার রাজনীতি সেটা সচলও থাকবে না এবং সেটা একসময় বন্ধত্ব রূপ নিবে। আর বিএনপির কথা যেটা আপনি বললেন, যেটা যে আমরা জনগণের পালস বুঝি না বা জনগণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে বা বুঝায়। বিএনপির জন্মটা হয়েছে কখন এবং কেন, আপনি যদি এইটার ধারাবাহিকতাটা দেখেন তাহলেই বুঝবেন যে বিএনপির জন্মটাই হয়েছে কিন্তু জনগণের
পালসের কারণে জনগণ যখন ৭২ থেকে ৭৫ একবার তো হলো যখন বিএনপির জন্মই হয় নাই, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পালস বুঝেই কিন্তু যখন আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পায় নাই, শেখ মুজিবুর রহমান পাকিস্তান চলে গেছেন সারেন্ডার করে, তখন কিন্তু জনগণের পালসকে রিপ্রেজেন্ট করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যে এই মুহূর্তে জনগণ কি চায় এবং কি চাওয়া উচিত সেই পালস অনুযায়ী তিনি ঘোষণা দিয়েছেন এবং জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। যেটা পরবর্তী পর্যায়ে ওই সময় গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী ছিল শহীদ তাজউদ্দিন আহমেদ, তিনি পর্যন্ত তার বক্তব্যে সেই সময় সেটা স্বীকার করেছেন যে দেশে এবং বিদেশে আমাদের মুক্তিযুদ্ধের একটা যে রাজনৈতিক বলি বা আজকে সারা দেশের সারা পৃথিবীতে যেটা যে একটা মুক্তিযুদ্ধ অফিসিয়ালি এটা কিন্তু ঘোষিত হয়েছে যখন জিয়া রহমান ঘোষণা করছে। ঠিক তেমনিভাবে ধরেন যে ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলো, রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনার বদলে বলে সেখানে সে তো ব্যাক টু মানে সে চলে গেল জনগণের বিপক্ষে। আপনার মনে থাকার কথা, আপনি তো জুনিয়র, সেই সময় যারা ছিল তারা নিশ্চয়ই সেটা শুনছে, ভাইও হয়তো শুনছে, যে পল্টন ময়দানে দাঁড়িয়ে মাওলানা ভাসানী বলল, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী এদেরকে থামাও, এরা দেশটা লুটে পুটে খাচ্ছে, দেশটা শেষ হয়ে যাচ্ছে। সেই সময় আওয়ামী লীগেরা কি বলল, আমার এই নেতা কর্মীরা এত কষ্ট করছে, এত জেল খাটছে, এখন দেশ স্বাধীন হয়েছে, নাইলে কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, দেশও খাইছে, শেখ মুজিবরাও খাইয়ে ফেলছে। আর আবার এইবারই রিসেন্টলি দেখেন ৫ই আগস্ট যখন ফ্যাসিবাদ মূল শেখ হাসিনা পালাইলো, তখন ১৭ বছরের বঞ্চনা, ১৭ বছরের না পাওয়া, ১৭ বছরের হারানো ব্যথা, আমার ভাই, আমার বোন, আমার মা, তাই না, আমাদের সহকর্মী অসংখ্য যারা এই ১৭ বছর হারিয়ে গেছে, যারা পঙ্গু হয়ে গেছে, যাদের চোখ নাই, যাদের পা নাই, যাদের হাত নাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ দখল করে নিছে, সেই সময় সেই ৫ই আগস্ট দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে তারেক রহমান একটা ভাষণ দিয়ে দেশটাকে ঠান্ডা করে দিলেন। তিনি কি বললেন, যে আপনার যাই হয়েছে, আওয়ামী লীগ যত কিছুই করছে, এই মুহূর্তে কোনো রিভেঞ্জ নেওয়া যাবে না। তা না হলে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কিন্তু এর আগেই বলছিল, যদি এই ধরনের কোনো পরিবর্তন হয়, এক রাত্রে কয়েক লক্ষ লোক মারা যাবে। এবং হয়তো আওয়ামী লীগের ভাষায় হইতেও তাই, যদি আওয়ামী লীগ আর বিএনপি এক হইতো। সালাম ভাই, আমি কি একটু থামাই আপনাকে, সেটি হচ্ছে যে এই প্রেক্ষাপট আমরা আসলে শুনছি এবং তারা সেই ভুলগুলো করছে বা অন্যায়গুলো করেছে বিধায়ী তো তাদের পালিয়ে যেতে হলো। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা যারা ছিলেন, আজকে যারা মঞ্চে যে দুজন রয়েছেন আমাদের স্টেজে, শোয়েব, সেই দুটি দলও ছিল। তো সেই দুটি দলের মধ্যে যেমন আপনারা দুটি দল একবার রাষ্ট্র পরিচালনা একসাথে রাষ্ট্র পরিচালনাও করেছেন এবং একাধিকবার বিএনপি স্বাধীনতা উত্তর সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তাহলে বিএনপি কি সেই সময়ে জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছিল, এই জন্য বিএনপিকে আবার রাষ্ট্র পরিচালনায় আসতে পারেনি? বিষয়টি কি তাই? এবারের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা কি সেই পালস বুঝে বুঝে আগাতে পারবেন? আপনি তো বিষয়টাকে বারবার উল্টায় দিচ্ছেন। না, আমার প্রশ্ন করার দায়িত্ব, উল্টাচ্ছি না। আপনি জনগণের পালসের উল্টা প্রশ্ন করতেছেন। কথাটা হলো, সবসময় আমি যেটা বলতেছিলাম যে সবসময় বিএনপি জনগণের পালসেই ছিল এবং জনগণ কি চায় সেই কারণে আজকে জিয়া রহমানকে হত্যা করা হলো কেন? যেহেতু জনগণের পালসের রিফ্লেক্ট তার ভয়েসের মধ্যে ঘটছে। খালেদা জিয়াকে মেরে ফেলতে চাইলো কেন? যেহেতু জনগণের পালস, জনগণ কি চায় খালেদা জিয়া সেটা বুঝতে পারে, খালেদা জিয়া সেটা চায়। এই কারণে খালেদা জিয়াকে রাজনীতিতে মাইনাস করার জন্য তাকে সে হেঁটে জেলখানায় গেল একটা শাহজাহানো মামলায়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেল। শাহজাহানো একটা 2 কোটি টাকা, যেটা ব্যাংকে 6-7 কোটি টাকা হয়ে গেছে। বুঝতে পারেন আপনার যে সেটা কেন? শাহজাহানো মামলায় তাকে জেলে নিয়ে
তাকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করা হলো, কেন আজকে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, কারণটা একটাই, কারণ বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো প্রো বাংলাদেশি, আরেকটা হলো প্রো আধিপত্যবাদী শক্তি, যাদেরকে আমরা বলি, যারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে। আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনে নাই, আর আওয়ামী লীগ জনগণের উপর নির্ভর করেও ক্ষমতায় আসে নাই। কাজে এই দুইটা রাজনীতি দুইটা ধারার মধ্যে বিভক্ত। কাজে তারা সবসময় চায় যে বাংলাদেশের জাতীয়তাবাদের এই ধারাটা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে তাদের আধিপত্যটা এখানে সঠিকভাবে তারা চালাইতে পারবে, তারা এটাকে বাজার হিসেবে ব্যবহার করতে পারবে, যেটা এত বছর ধরে করে আসছে বিভিন্নভাবে, এবং গত 17 বছর সেটাকে তারা পাকাপোক্ত করছে। কাজে জনগণ সেটা চায় না। আপনিও নিশ্চয়ই বুঝেন যে জনগণ কি চায়। জনগণ যদি চাইতো, তাহলে ওই পিছনের দরজা দিয়ে শেখ হাসিনাকে পালাইতে হতো না। অনেক ধন্যবাদ। এর জন্যই বললাম যে বিএনপি অলওয়েজ জনগণের পালস বুঝেই, জনগণ এবং দেশের প্রয়োজনে জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল, দেশের প্রয়োজনে কিন্তু আবার বিএনপির জন্মই হয়েছে দেশের প্রয়োজনে, স্বাধীনতা রক্ষা করার প্রয়োজনে, গণতন্ত্র রক্ষা করার প্রয়োজনে, মানুষের মৌলিক অধিকার রক্ষা করার প্রয়োজনে, এবং আধিপত্যবাদী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। বিএনপি সেইখান থেকে কখনো বিচ্যুত হয় নাই। এই কারণে বিএনপির উপর এত আঘাত আসছে। এর জন্যই বিএনপির এতজনকে হত্যা করা হয়েছে, এর জন্য বিএনপির এতজনকে গুম করা হয়েছে। তারপরেও, এত কিছু করার পরেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। এই কারণেই, কারণ বিএনপি জনগণের সাথে আছে, জনগণের পালস বুঝে, জনগণের পক্ষে আছে বলেই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, ভাঙতেও পারেনি। শেষ করা তো দূরের কথা, যে তারেক রহমানকে তারা মনে করছিল যে খালেদা জিয়াকে জেলে ঢুকায় দেই, তারেক রহমান এত দূর আছেন, নেতৃত্ব দিতে পারবে না, তাকে অনেকে মানবেও না, তার ভাবমূর্তিটা নষ্ট করার জন্য হচ্ছে কোটি কোটি টাকা সারা পৃথিবীতে তারা খরচ করেছে তারেক রহমানের ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য। কিন্তু আজকে কি প্রমাণ? আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান, এবং সেটা তার কর্মের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে, এবং যে আপনি বারবার যেটা ওই জনগণের পালস বুঝে বলেই আজকে তারেক রহমান আজকে সেখানে আছে, এবং তারেক রহমানকে জনগণ ফিরে পেতে চায়। জি, সালাম ভাই, আপনার কাছে আসবো। আমি মোয়াজ্জেম হোসেন হেলাল, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আধিপত্যবাদী শক্তি, আপনি এর আগে বলেছেন যে বিভিন্ন ষড়যন্ত্র, এখানেও ষড়যন্ত্রের একটা বিষয়, ষড়যন্ত্র তত্ত্ব বলেন অথবা ষড়যন্ত্র বলেন বাংলাদেশের বিরুদ্ধে, এটি তো হয়ে আসছে। তার মধ্যে বিভক্তি একটি বিষয় আছে, বিভক্ত করার এর আগে বিভিন্নভাবে বিভক্তের আমরা শুনেছি। আপনারা একসময় বন্ধু প্রতিম ছিলেন, আবার একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনেও ছিলেন, কিন্তু রাজপথে মাঝে মাঝে এই রাজনৈতিক দলগুলোকেই আবার আমরা বিভক্ত দেখি। বিশেষ করে বিএনপির সাথে জামাতের বিভক্তি, কথার দূরত্ব, এই সামনে সংস্কার ঐক্যমত কমিশন থেকে বের হয়ে বিভিন্ন বিষয়ের আপনাদের বিভক্তি আমরা স্পষ্ট দেখি। জনগণ এগুলো বিভক্তি হিসাবেই নিতে চায়। তো সেগুলো কি দেশের জন্য, সামনের বাংলাদেশের জন্য এটি কতটা প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে? এগুলোকে কিভাবে দেখছেন? মতভেদ আর বিভক্তি দুই কথা আর কি। তবে আধিপত্যবাদী শক্তি দেশের ভেতরে বিভিন্ন ধরনের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এগুলোকে ব্যবহার করতে চায়। তো বাংলাদেশের জন্য আমরা যারা রাজনীতির ময়দানে আছি, তারা তো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, সেখানে তো কোনো বিভক্তি, ঐক্যবদ্ধভাবে করেছি। এবং মানে বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বহু বছরের রাজনৈতিক ঐক্য নিয়ে কাজ করেছি। কিন্তু দুইটি দল, আমার দলের একটা কর্মসূচি আছে, আমার দলের কিছু প্রোগ্রাম আছে, আমাদের দলের চিন্তা আছে রাষ্ট্র এবং সরকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্যে। পাশাপাশি অন্য যে কোনো দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরও তো কর্মসূচি আছে। বাংলাদেশে তারা 2 বার ক্ষমতায় ছিলেন, 3 বারের মধ্যে প্রায় 18 বছর, 18.5 বছর ক্ষমতায় ছিলেন। দেশের জন্য তারা অনেক কাজ করেছেন। কিন্তু দল হিসেবে আমরা একসাথে রাজনীতি করেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, সরকারে ছিলাম,
কিন্তু আমাদের কিছু কর্মসূচি প্রোগ্রাম আছে। জি, হ্যাঁ, এখন সামনে যে অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের দেশ গঠন, দেশের ভবিষ্যৎ মানে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটার আলোকে আমাদের কিছু বক্তব্য থাকতে পারে, বিএনপিরও থাকতে পারে। এটাকে বিভক্তি হিসেবে না নিয়ে বরং শেষের দিকে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করতে পারি, আমি মনে করি সেটাই আমাদেরও বক্তব্য, তাদেরও একই বক্তব্য। আপনি আপনার কথায় বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আপনারাও আপনাদের একটা কর্মসূচি আছে বা আপনারাও রাষ্ট্রের পরিচালনায় তো যেতে চান। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখেছি যে অধিকাংশ আসনগুলোতে আপনারাও প্রার্থী ডিক্লার করেছেন। তো সেই জায়গা থেকে আপনারা আসলে কতটা সিটে ইলেকশন শেষ পর্যন্ত করবেন? জোট ইসলামী দলগুলোর সাথে আপনারা জোট করার একটা কথা আসে, প্রশ্ন তো অনেকগুলো নিয়ে আসলেন আপনি। সেই জোটের অবস্থাগুলো কি? জামাত ইসলামী তো দল হিসেবে সারা দেশেই তাদের প্রস্তুতি আছে। জি, তো এখানে আসন 300টি আসন। এখন দেশের ভিতরে পিআর পদ্ধতির আলোচনা চলছে, এটা এখনো ফয়সালা হয় নাই। জামাত ইসলামী পিআর পদ্ধতি জামাত সহ আরো অনেকে বলছে, আবার মানে কারো নাই, ভাইদের অভিমত আছে। তো এখন আজকে আপনারা দেখেছেন যে সুজন থেকে বলছে যে 70-71% লোক পিআর এর পক্ষে আছে। আমরা আশা করছি যে দেশের মানুষ মানে মতভেদের ভিতর থেকে আলোচনা করে একটা পর্যায়ে আসবে এবং হয়তো যেটা কল্যাণকর হয় সেটা আমরা সবাই মেনে নিয়ে অগ্রসর হব। তবে একটা ব্যাপারে সবাই আমরা ঐক্যমত যে আমাদের দেশের নির্বাচনটা সহ অন্যান্য যেগুলো আছে সেগুলো যেন চলে। তো জামাত ইসলামী সেই ক্ষেত্রে তার দলীয় অবস্থান থেকে 300 আসনকে প্রস্তুতি নিয়ে রাখছে এবং সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে মানে তাদেরকে নিয়ে বৃহত্তর কল্যাণের জন্য যে রাজনৈতিক ভূমিকা দরকার সেটা জামাত ইসলামী করে চলছে। নির্বাচন ঘোষণা হলে এটার একটা পরিণতি আপনারা দেখতে পাবেন। সবাই তো আসলে জনগণের কথা বলেন। আমি সম্প্রতি একদিন আগে প্রকাশিত ব্র্যাক ইনস্টিটিউটের একটি গবেষণার যদি আপনার চোখে পড়ে সেখানে একটু আমি বলছি। সেটি হচ্ছে যে দেশের 38% মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে ভোট দিবে। এটি হচ্ছে তাদের গবেষণার লব্ধ। 5000 মানুষের উপর তারা গবেষণা করেছে। আমি একটু যদি বলি সেটি হচ্ছে যে মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিবে, জামাতকে 10%, আওয়ামী লীগ 7, অন্যান্য ইসলামিক দল 3, এনসিপি 2.8 ভোট দিবে না 44%। এটিও বলেছে। এই যে 10%, মাত্র বিএনপি 12% এসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটি না। গত বছরও এই সংস্থাটি যে ভোট করেছিল গবেষণা, সেখানে 16% মানুষ বিএনপির পক্ষে থাকার কথা বলেছিল। 38% মানুষ সিদ্ধান্তই নেয়নি, 44% মানুষ মানে ভোট না দেওয়ার চিন্তা করছে। না ভোট এবার এসছে, আপনি জানেন যে ইসি সেটি ফিরিয়ে এনেছে। তাহলে এই পরিসংখ্যান আসলে কি বলে দেয়? পরিসংখ্যানটা সাজানো যে এটা বলে দেয়। আপনাকে মনে রাখা দরকার 2008 সালে যখন নির্বাচনটা হয় 1/11-এর পরে, মাহমুদুর রহমান সাহেব জীবিত আছেন। আমার দেশ পত্রিকায় হেডলাইন দিয়ে দিলেন, একে নিরঙ্কুশ এতগুলো সিট নিয়ে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। জি, ওটা কি সঠিক পরিসংখ্যান ছিল? এর জন্য বলা এগুলো যার যার সাজানো পরিসংখ্যান। বিষয়টা বুঝতে, আপনার পরিসংখ্যান টংখ্যান তো দরকার না রে ভাই। আপনি নির্বাচনটা দিয়ে দেন, জনগণ যাকে ইচ্ছা চয়েস করবে। আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একই ছিল শেখ হাসিনার, ভোট দেয় নাই। ভোট দিলে পরিষ্কার বলছে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক আইসা দেশ চালাবে, আমি এর জন্য নির্বাচন দেব। আজকেও দেখছেন আপনি, এটা তো বাস্তব ভাই। বিভিন্ন টক শো, বিভিন্ন জায়গায় সবাই বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে। এই যে সমস্ত কথা বলা এবং তার জন্য নির্বাচনটা পেছানো, আজকে সাধারণ যে বুঝে না রাজনীতি, একটা রিক্সাওয়ালা, তাকেও জিজ্ঞেস করেন, সেও বলবে, ওই সন্দেহের চোখে নিয়ে যায়, ভাই এই সরকার তো নির্বাচন দিবে না। কেন দিবে না? এই বিএনপি ক্ষমতায় আসবে, জন্য দিবে না। এই যে এগুলো বলে আসলে জনগণকে বিভ্রান্ত করা, জনগণকে বিভ্রান্ত করে এগুলো কোনো লাভ হয় না। আর কত হলো যে কে কি বললো না বললো, এরকম তো আমার দেখছি আমরা যে 91-এ
90 পরিবর্তনের পরে 91-এ আওয়ামী লীগ থেকে মুজিব কোট্টর বানায় রেডি, সবাই বসে, সাংবাদিকরা বসে, বিদেশিরা বসে, অনেক ব্যবসায়ীরা বসে, সবাই বসে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে, কিন্তু গেল তো বিএনপি। এই দেশের জনগণ সবচেয়ে রাজনৈতিক সচেতন, এই দেশের রাজনৈতিক সচেতন ছিল বলেই আমরা কিন্তু 71 সালে সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি। ওই সময় পাকিস্তানিরা কি বলতো, ইসলাম গেল, অর্থাৎ ওই সময় যুদ্ধ করলেই দেশটা স্বাধীন হলে ইসলাম চলে গেল। আবার জনগণের প্রতিফলন, মতের প্রতিফলন, এগুলো হলো সাজানো। এবং এটা আরেকটা, এই সময় কি বলতো, এই 17 বছর আওয়ামী লীগ ছিল, তখন কি বলতো, ইসলাম আইলো, অর্থাৎ ইসলাম আইলো, এর জন্য তারে ক্ষমতায় রাখতে হবে, কারণ সে ক্ষমতায় থাকলে মাওলানাদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের হত্যা করতে পারবে, অন্য দেশের সাহায্য সহযোগিতা পাবে, ইসরায়েলের সহযোগিতা পাবে। সেই কারণে সে বুঝাইছে যে আমাকে ক্ষমতায় রাখো। কাজে এগুলো হলো ক্ষমতার চাল। এগুলো যারা করে এরা কি বলবো, যে মানে বিবেকের যে আছে না, যে শিক্ষিত বা বিবেকের কি বলে, খারাপ ভাষায় বলতে চাই না আমি, এরা হলো ওই ধরনের লোকজন। আজকে একটু কোট করি, সেটি হচ্ছে যে আজকে এনসিপির সমাবেশ থেকে বলা হয়েছে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে হলেও কোনো নির্বাচন হবে না, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। একটু 1 মিনিটে যদি আপনার মন্তব্যটা একটু বলতেন। এনসিপি কি ক্ষমতায় আছে? এনসিপি কি মানে ডক্টর ইউনূস কি এনসিপির কথায় চলে যে এনসিপি বলে দিল আর নির্বাচন হবে না? এগুলো বলেই তো ডক্টর ইউনূস সাহেবকে ক্ষতি করে, তাকে পার্টিজান বানায়। আমরা বলবো যে ডক্টর ইউনূসকে পার্টিজান বানায়েন না, এখনো যারা আছে এরকম, যারা আছে, কারণ একটা নিরপেক্ষ সরকার দরকার। উপদেষ্টার মধ্যে এমন কেউ বা দলের মধ্যে আজকে কোন অথরিটিতে সে বললো যে সেভাবে নির্বাচন হবে না? আরে ভাই, এটা তো আমরাও বলতে পারি না। আর তারপরে তারা তো এখন পর্যন্ত দলই হয় নাই। একটা দলে আগে রেজিস্ট্রেশন হোক, তারপর না বলুক। আগে কথা হলো যে আমি কত সংখ্যক মানুষকে রিপ্রেজেন্ট করি। আপনি যদি বিগত 50 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে তো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি। ওইটা অন্য না, জনগণের প্রতিনিধিত্ব করায় এবং নিরপেক্ষ ভোটের প্রতিনিধিত্ব করার মধ্যে সবচেয়ে বড় দল হলো বিএনপি। তা আপনি বিএনপির কথা শুনবেন না, যাদের এখন পর্যন্ত কোনো হয়নি, ভোটই হয় নাই, যারা ভোটে পর্যন্ত দেখেন যে 1% পাবে না 0% পাবে, আপনি তার কথা বলে দিলেন। কিসের 2%? আপনি দিলেন, এটা আপনি দিলে হবে না? কিসের গবেষণা, কার গবেষণা? এই সমস্ত গবেষণা তো টাকা পয়সা দিয়ে গবেষণা। অনেক ধন্যবাদ। এর জন্যই বললাম যে এগুলো করে জাতিকে বিভ্রান্ত করা উচিত না। অনেক ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন হেলাল। একই জায়গায় আপনার কাছেও যাই। জামাতের গত বছরের একই সংস্থার ফলাফলে ছিল 11.3%, এবারে তার চেয়ে কমছে। আপনারা কি এই ফলাফলকে মনে করেন যে ঠিক আছে? আর আপনাদের বিগত দিনের ভোটের হিসেবেও কিন্তু এই পরিসংখ্যানের খুব বেশি ছিল না। বিগত তো 96 সালের পরে তো আমরা নির্বাচনই করতে পারিনি বলতে, সরি 2008 সালের পর থেকে। কোনটা? 2008 সালের পর থেকে কোনো নির্বাচন হয় নাই। তো এর মধ্যে বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে। আর এইটা যে 5,500 লোকের একটা মতামতের রিফ্লেকশন আসছে, কিন্তু তারপরেও 2টি সংস্থা থেকে আসছে। এটাকে চূড়ান্ত, এটা তো ফলাফল নয়। রাজনীতির ময়দানে আমরা কাজ করছি, আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, এবং শুধুমাত্র মানে আমি একটু বলতে চাই যে একটি মাত্র নির্বাচনই না, আমরা আমাদের অনেক কিছু দেশের কল্যাণে পরিবর্তন আনতে হবে, এবং ঐক্যমত্য কমিশনে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। একটা নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। কনস্টিটিউশনকে ছেঁড়া কাটা করে একেবারে করা হয়েছে, এখনো সেটা তো অ্যামেন্ডমেন্ট হয় নাই। আমরা একমত হয়েছি, একমত হলে তো এটাকে সংস্কার করতে হবে, এটাকে ডিক্লেয়ার করতে হবে, এবং ডিক্লেয়ার করে আইনি ভিত্তি দিতে হবে। না হলে এটা আইনি ভিত্তি না দিলে তো হবে না। সেই সাথে দেশের জনগণ একটা ভোটের পদ্ধতি, একসময় ভোটের পদ্ধতি ছিলই না,
ধরেন ব্রিটিশের আগে এরকম ছিল, ব্রিটেন আসলো, তারপরে ভোট শুরু হলো, ভোটের পরে এখন কেয়ারটেকার ফর্মুলা ছিল না, এটার জন্য আন্দোলন হয়ে কেয়ারটেকার ফর্মুলা আসলো, পৃথিবীর বহু দেশে ছিল না, এখন বহু দেশে অ্যাপ্লাই করছে, বাংলাদেশে এখন পিআর পদ্ধতি আসবে। এই সমস্ত গুলো আপনারা দাবি করছেন, আপনারা সেটার জন্য এতদিন আলোচনায় ছিলেন। আমি বলতে চাই পিআর সিস্টেম যারা চায়, আমি 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 একটু আমাকে যদি শেষ করতে দেন তাহলে সংযোজন করব। পিআর সিস্টেম যারা চায় তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে বুঝতে হবে যে একটা এই মুহূর্তে একটা স্ট্রং পার্লামেন্ট আমার দরকার আজকে, জাতীয় এবং আন্তর্জাতিক। কারণ আমার পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওই পারে বসে আছে, সে ওইখানে বসে ষড়যন্ত্র করতেছে যাতে একটা ভালো নির্বাচন না হয়, যাতে একটা স্ট্রং গভর্নমেন্ট না হয়। স্ট্রং গভর্নমেন্ট করতে হলে এই মুহূর্তে পিআর টিআর যাওয়ার কোনো সুযোগ নেই। না, ঠিক আছে, এটা মানে বিএনপির মতামত থাকতেই পারে, কিন্তু জামাত ইসলামী সহ আরো অনেকগুলো দলই এই মতের পক্ষে আছে এবং দেশের একটা মানে আছে 70% লোকই পিআর পদ্ধতি চাচ্ছে এবং এতে জনগণের রিফ্লেকশন কারো হারানোর কোনো সুযোগ মানে নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আর সময় দিতে পারছি না, আগামীতে ইনশাআল্লাহ আমরা চাই এইটা নিয়ে কথা বলবো, এই প্রত্যাশা জনগণের কাছে রাখছি। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি আলোচনা সমালোচনা যাই হোক না কেন, সেটি হচ্ছে যে 24-এর বিপ্লব, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে এবং কল্যাণমূলক একটি দেশ গড়তে যে যার জায়গা থেকে সবাই একটু হলেও ভূমিকা পালন করবে। আল্লাহ হাফেজ।